হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে সবে ৭টা। এদিকে বাইরের আলো দেখে মনে হচ্ছে ৯টা-১০টা বেজে গেছে। আপনাদের তো আমি শীতকালের সকালেও দেখিয়েছি, যখন পেখম স্কুলে যেত, কি অন্ধকার ঘুটঘুট করত। আর এখন সামারের সময় দেখুন একেবারে রৌদ্র ঝলমল করছে। এরকমই থাকবে এখন আগামী ২-৩টে মাস। তো পেখমের আর বেশি দিন স্কুল নেই। এই সপ্তাহে ২-৩টে দিন বাকি, আর পরের সপ্তাহে ২টো দিন ক্লাস হয়ে তারপরে ছুটি হয়ে যায়। মানে এই ইয়ার শেষ হয়ে যাবে। তারপরে একেবারে অগাস্ট মাসে আবার নতুন স্কুলে নতুন ক্লাসে যাবে আর কি। তো পেখম তো স্কুলে বেরিয়ে গেল, এখন নীলাদ্রি বেরোচ্ছে। নীলাদ্রি আজকে যাচ্ছে লাস ভেগাস। ওদের অফিস থেকে ওই বছরে একবার কনফারেন্সে পাঠায়। তো এবার যেমন লাস ভেগাসে হচ্ছে, তো সেখানে ও ৪ দিন মতো থাকবে। বাড়িতে গাড়িটা রেখেই যাচ্ছে, গাড়ি নিয়ে আর যাচ্ছে না, কারণ না হলে ওই এয়ারপোর্টের পার্কিং লটে আবার গাড়ি রেখে দিতে হবে ৩-৪ দিনের জন্য। সেই জন্য উবার করে যাচ্ছে। নীলাদ্রি ভালো মতোই খাওয়া দাওয়া করে বেরোলো, তাহলে এয়ারপোর্টে আর কিছু খেতে হবে না। আর এখান থেকে লাস ভেগাস পৌঁছতেও প্রায় ৪ ঘন্টা লেগে যাবে। তারপরে ওখানে পৌঁছে কিছু একটা খেয়ে নেবে আর কি। তো আমি ভাবছি একটু সিম্পলভাবে স্যামন ফিশ বানিয়ে নিই। এই মাছের ট্রেটা আমরা স্যামস ক্লাব থেকে অনলাইনে আনিয়ে নিয়েছি। এটাতে টোটাল রয়েছে 2.90 এলবি। পার এলবি এর প্রাইস পড়েছে 9.98 সেন্টস মতো। টোটাল হয়েছে 28.94 সেন্টস। তো আমি যদি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি, এটার প্রাইস পড়েছে ধরুন ২,৪২৫ টাকা মতো। তো এই মাছটাকে না প্রিমিয়াম ফিশ হিসেবেই ধরা হয়। মানে আমেরিকাতে কিন্তু এটা এক্সপেন্সিভ ফিশ বলতে পারি আমি। তবে এই মাছটার প্রচুর গুণ রয়েছে, মানে ডাক্তাররাও মাছটা খেতে বলে। সেই জন্যই আরও আমরা আনি। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তবে ওই যে গুণ রয়েছে, এটাতে ভিটামিন ডি আছে, ভিটামিন বি12 রয়েছে, প্রোটিন, আয়রন অনেক কিছু আছে। সেই জন্যই আরও রেগুলার মাছটা আমরা খাচ্ছি। তো মাছটাকে কী করব, এবার আমি ট্রে থেকে বের করে নিয়ে কেটে রাখবো। কারণ পুরো মাছ তো আজকে আমরা খাবো না, ২ জন মানুষ। সেই জন্য এখান থেকে যেটুকু পোর্শন আমি খাবো সেটুকু কেটে রেখে বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে আমি না একেবারে কেটেই ঢোকাবো, যাতে এর পরের দিন যেদিন রান্না করব সেদিন জাস্ট প্যাকেটটা বের করব আর রান্না করব। তো দেখুন এরকম সব ট্রের মধ্যে মাছের ফিলেগুলো পরিষ্কার করে কেটেই রাখা থাকে, মানে একেবারে আঁশ-টাশ ছাড়ানো। আর এই যে ট্রের মধ্যে যে প্যাডটা দেখতে পাচ্ছেন পাতলা, এই প্যাডটা অ্যাবজর্বেন্ট প্যাড বলে। এটা কি কেন রাখা হয়? মাংস, মাছ থেকে যে লিকুইডটা বেরোয় সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তো এবারে আমি কি করব, মাছগুলোকে দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেব। স্যামন ফিশ অনেকভাবে রান্না করা যায়। বেক করতে পারি, এয়ার ফ্রাই করে নেওয়া যায়। আমি যেমন প্যান ফ্রাই করতেও ভালোবাসি। তবে এটা কিন্তু বাঙালি মশলাপাতি দিয়েও রান্না করা যায়। আমি তো মাঝে মাঝে সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়েও রান্না করি। খুব ভালো লাগে খেতে। আর যেদিন আমার ঝামেলা কম করতে ইচ্ছে করে, সেই দিনই আমি স্যামন ফিশটা করি। কারণ এতে না অল্প কিছু মশলা লাগে, খুব বেশি হ্যাপা করতে হয় না। মানে আমরা বাঙালি মাছ রান্না-বান্না করতে যেমন অনেকটা সময় লেগে যায়, স্যামন ফিশ রান্না করতে একদমই সময় কম লাগে। তো এই যে দেখুন জিপলক ব্যাগের মধ্যে আমি যে মাছগুলো রান্না করব না সেগুলো রেখে দিলাম। আর এয়ার টাইট করে এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আমি যখন বাজার থেকে মাছ মাংস আনি তখন এইভাবে পোরশন করে জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে যেদিন যে পরিমাণটা রান্না করব সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিই। এবারে আমি কি করব, মাছটাকে ভালোমতো একটু পরিষ্কার করে নেব। যদিও এখানে মাছগুলোকে পরিষ্কার করেই প্যাকিং করা হয়, তবুও ওই আর কি একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে এটাকে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। আমি দেখুন পেপার টাওয়েলের মধ্যে মাছের পিসগুলো রেখে খুব ভালো মতো জলটাকে ঝরিয়ে নিলাম। এবারে ম্যারিনেট করব, তো প্রথমে আমি অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েলের মধ্যে এক এক করে কিছু হার্বস দেব। প্রথমে যেমন গোলমরিচ দিয়ে দিলাম। আমি নুনটা অ্যাড করছি না, কারণ যেসব মশলা আমি ইউজ করব তার মধ্যে না নুন রয়েছে। যেমন এই সিজনিংটা আমি দিচ্ছি, এটা অল পারপাস সিজনিং, যে কোনো মাছ মাংসেই দেওয়া যায়। তো এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাই আমি বেশি ইউজ করি। এরপরে দেখুন অরিগ্যানো আছে, ড্রাই অরিগ্যানো, সেটাও দিয়ে দিলাম অল্প করে। এবার দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, এর মধ্যেও কিন্তু সল্ট রয়েছে, পেপারিকা দিচ্ছি, সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি। আপনাদের কাছে যে সিজনিং আছে সেটাই দেবেন। যেমন আমি এই সিজনিংটাও ইউজ করছি, এটাও অল পারপাস সিজনিং, সব কিছুর মধ্যেই ভালো যায়। তো এবারে এই মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো মতো আমি মিশিয়ে নেবো, ম্যারিনেট করে নেবো। আর অলিভ অয়েলটা যে দিয়েছি, তাহলে কি হবে, মশলাগুলো ভালো মতো মাছের সাথে স্টিক হয়ে থাকবে।
এই দেখুন মশলা মাখানো হয়ে গেছে, এবারে ঝটপট এগুলোকে ফ্রাই করে নেব। তো আমি এটাকে প্যান ফ্রাই করব, সেই জন্য দেখুন একটা এরকম গ্রিলিং প্যানের মধ্যে অলিভ অয়েল দিলাম, সেটাকে ভালো মতো এই ব্রাশ দিয়ে স্প্রেড করে দিলাম। এই গ্রিল প্যানটা ইউজ করছি, তাহলে একটা গ্রিলিং এফেক্ট আসবে মাছগুলোর ওপরে। তো এবারে তেলটা গরম হলেই এক এক করে মাছের পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ১.৫ থেকে ২ মিনিট মতো আ মাছের পিসগুলোকে ভাজবো, তারপরে উল্টে দেব। তো এই দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন তো একটা গ্রিলের এই প্যানের দাগগুলো পড়েছে। এইজন্যই আমি এই প্যানটা ইউজ করি। তো এবারে দেখুন এই একটা পাশ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি একটু সাইডের যেগুলো মোটা সাইড সেইগুলোকে ভাজার জন্য উল্টে দিলাম। আজকে এই স্যামন ফিশের সাথে ব্রাউন রাইস খাবো। ব্রাউন রাইসের সাথে আবার কুইনোয়া রাইসও মিক্স রয়েছে। এই অর্গানিক রাইসগুলো রেডিমেড কস্টকোতে পাওয়া যায়। শুধু ১.৫ মিনিটের জন্য মাইক্রোওভেনে গরম করতে হয়। তাহলেই কিন্তু রেডি হয়ে যায়। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে আমার ব্রাউন রাইসও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। কি ঝটপট আমার লাঞ্চ রেডি হয়ে গেল। এই ব্রাউন রাইসটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর যেহেতু কুইনোয়া মিক্স থাকে, সেজন্য আরও বেশি ভালো লাগে। আমরা তো এটা রেগুলার আনি, মানে আমাদের বাড়িতে এই প্যাকেটগুলো থাকেই থাকে। মাছ আর ব্রাউন রাইসের সাথে একটু শসাও কেটে নিয়েছি। তো ব্যাস আমার আজকের লাঞ্চ রেডি। এই খাবারটা কিন্তু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। ধরুন কাজের আগে আপনারা ঝটপট কিছু খেয়ে বেরোতে চাইছেন, এটা বানিয়ে নিতে পারেন, কিংবা লাঞ্চ বক্সে বানিয়ে নিয়ে যেতে পারেন। তো এটা খুব ইজি একটা রেসিপি। আজকে ভাবছি যে বাইরে বসেই খাবো। কারণ বাইরের ওয়েদারটা এত ভালো এখন, না খুব গরম পড়েছে আর ঠান্ডাটাও চলে গেছে। তাই বাইরে বসে খেতে একেবারেই কষ্ট হচ্ছে না। আর আমাদের এই জায়গাটা নীলাদ্রি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার ফলে এখানে বসে থাকতেও ভালো লাগে। আর এখানে না আগে রোদ আসতো ভালো, কিন্তু এই ছাতাটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি, সেই জন্য একেবারে রোদটাও খুব চোখে মুখে এসে পড়ছে না। তাই বসে এখানে খাওয়া-দাওয়া করি কিংবা এমনিই বসে থাকি, ভালো লাগে খুব। আর নীলাদ্রি তো রোজ একবার করে বলতে থাকবে যে, "বাইরে গিয়ে বসো, জায়গাটা সাজিয়ে দিয়েছি। ওখানে বসেই খাওয়া-দাওয়া করো, ওখানে বসেই মোবাইল দেখো। যা কাজ করব নাকি এখানে বসেই আমাকে করতে হবে।" খাওয়া-দাওয়া শেষ করে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। এমনিতে বিকেলবেলা অনেকটা সময় এখানে থাকি। তবে আজকে বিকেলে আবার পেখমদের স্কুলে যেতে হবে। পেখমকে নিয়ে ওদের হাই স্কুলে যেতে হবে, যে স্কুলে নেক্সট ইয়ার ও যাবে। তো চলুন এবার ঝটপট ভেতরে যাই, পেখম চলে এসেছে। তো পেখম চলে এসেছে, ওকে খেতে দিলাম। আমি যেটা খেয়েছি ওকেও সেটাই দিলাম। এরপরে ও এখন খাওয়া-দাওয়া করে পড়তে বসবে। তারপরে আমরা স্কুলে যাব। আজকে স্কুলে কি আছে বলে দে সবাইকে। আজকে আমার হাই স্কুলে একটা অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাথলেটিক ফেয়ার হবে, মিনিং যে সব ইনফরমেশন দেবে সব ডিফারেন্ট স্পোর্টসগুলোর জন্য আর ডিফারেন্ট ক্লাবসগুলোর জন্য। প্রচুর ক্লাবস আছে হাই স্কুলে, লাইক তোমার সব কিছু বেসিক্যালি আছে। স্পোর্টস অনেক চয়েস আছে, সো ওগুলো যেসে একটু ঘুরে ঘুরে দেখবো কি আছে। স্পোর্টস মানে ওখানে বাস্কেটবল, ভলিবল, সকার, সুইমিং, সব ধরনের স্পোর্টসের ওখানে ক্যাটাগরি থাকবে। যার যেটা মানে ভালো লাগে বা যে যেটাতে জয়েন করতে চায় সেটা আর কি নাম এনরোল করবে। তার সাথে বিভিন্ন রকম ক্লাব আছে, সেই ক্লাবগুলোতেও জয়েন করতে পারে। তো আমি স্কুলে গেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা খুব এক্সাইটেড আজকে। আমরা মানে হাই স্কুলে যাব, পেখম যে স্কুলে নেক্সট ইয়ার জয়েন করবে সেই স্কুলেই আমরা যাব আজকে। তো স্কুলের বেশ কিছুটা জায়গা আপনাদের আমি ঘুরিয়ে দেখাতে পারবো। যা, খেয়ে নে। তো আমরা হাই স্কুলে চলে এসেছি। মেন গেট দিয়ে ঢোকার পরেই দেখুন একটা বিশাল করিডোর। এই করিডোর বরাবর আমাদের এখন হাঁটতে হবে। এখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো যে মেন জিমে যেতে হবে। এটা হচ্ছে ওদের এই হাই স্কুলের মেন জিম। দেখেছেন তো কি বিশাল বড় জিম। এখানে বিভিন্ন রকম স্পোর্টস হয়ে থাকে আর কি। তো এখানে দেখুন গ্যালারি রয়েছে, গ্যালারির মধ্যে আমরা বসে পড়েছি। এখানে যারা স্পোর্টসের ক্যাটাগরির যারা টিচার, তারা আমাদের বিভিন্ন রকম ইনফরমেশন দিলেন যে কি কি স্পোর্টস এখানে রয়েছে, কি কি ক্লাব রয়েছে যেখানে বাচ্চারা জয়েন করতে পারে। তো আমরা এখন আরেকটা জিমে যাচ্ছি, সেটা হচ্ছে সাউথ জিম, সেখানে আমরা চলে এসেছি।
এই জায়গাটাতেই মেন ইভেন্টটা হচ্ছে, এখানেই সব কিছু অর্গানাইজ করা হয়েছে। তো এবারে যে স্পোর্টসগুলো স্কুলে রয়েছে, যেমন ধরুন সুইমিং, ভলিবল, বাস্কেটবল, সকার, এগুলো সব এক একটা টেবিল রয়েছে। এই যে এখানে যেমন আমরা চলে এসেছি সুইমিংয়ের এখানে, এটা গার্লস সুইমিংয়ের ক্যাটাগরি। তো এখানে পেখম নাম এনরোল করবে, কারণ ও তো অবশ্যই সুইমিংয়ে যাবে, কারণ ওর এটা অলরেডি ও স্পোর্টসটা করছে। তো এখানে আমরা অলরেডি নাম এনরোল করে দিয়েছি। তারপরে ওর যেমন স্টুডেন্ট কাউন্সিলে একটু ইন্টারেস্ট রয়েছে, যেটা ও এলিমেন্টারি স্কুলেও করতো। তো এখানেও ও কিছু ইনফরমেশন নিয়ে নামটা এনরোল করে রাখলো। স্টুডেন্ট কাউন্সিল ক্লাব হচ্ছে যেখানে ধরুন স্কুলে যে বিভিন্ন ইভেন্টগুলো হয় সেগুলো এরা অর্গানাইজ করে। তো এছাড়াও ধরুন ড্রামা ক্লাব রয়েছে, সেখানেও পেখমের এক বন্ধু ইন্টারেস্ট আছে, সেটা ওরা একটু ইনফরমেশান নিয়ে নিল। পেখমের ড্রামা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, তবুও আমি বললাম যে ফ্লায়ারটা নিয়ে রাখ, যদি কখনো ইচ্ছে হয় যে ড্রামা জয়েন করবে, নিয়ে রাখতেই পারিস। তো সেটাই ও নিয়ে রেখেছে। এছাড়াও দেখুন প্রচুর ক্লাব রয়েছে, প্রচুর স্পোর্টসের ক্যাটাগরি রয়েছে। এখানে যেমন দেখুন চিয়ার লেখা আছে, ওই চিয়ার লিডাররা থাকে যে বিভিন্ন স্পোর্টসের সময় চিয়ার লিড করে, তো সেটাও একটা ক্লাব রয়েছে। তাছাড়া গার্ড বলে একটা ক্লাব রয়েছে। তারপরে গার্লস ভলিবল আছে, বয়েজ ভলিবল আছে। এইগুলো সব স্পোর্টস, কিন্তু এইগুলো রীতিমতো ইন্টার স্কুল কম্পিটিশন হয়, সেখানে ওরা পার্টিসিপেট করতে পারে। গার্লস সকার রয়েছে, বয়েজ সকার রয়েছে। তো গার্লস সকারে পেখমের এক বন্ধুর খুব ইন্টারেস্ট, ও আসতে পারেনি, সেই জন্য পেখম ওর ইনফরমেশনটা নিয়ে রাখছে। এখানে দেখুন ফুটবলেরও ক্যাটাগরি রয়েছে। ফুটবল কিন্তু আমাদের দেশের ফুটবল নয়, এই ফুটবলটা হচ্ছে বেসবল যেটা বলে আর কি। এখানে সকার হচ্ছে আমাদের দেশের যেটা ফুটবল, সেটাই এখানে সকার। তারপরে ধরুন টেনিস টিম রয়েছে, যারা টেনিস প্লে করতে চায় তাদের জন্য এখানে একটা ক্লাব রয়েছে। এই রকম বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরি রয়েছে, ক্লাব রয়েছে। এখানে যেমন দেখুন বিজনেস প্রফেশনাল ক্লাব রয়েছে, বিভিন্ন কালচারাল ক্লাব আছে, এছাড়া ম্যাথ ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, আমি তো রাইটিং ক্লাবও দেখলাম। তো যে বিষয়ে বাচ্চাদের ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়েই কিন্তু ক্লাব রয়েছে, এবং তারা সেগুলো জয়েন করতে পারে, নিজেদের নাম নথিভুক্ত করতে পারে, এবং স্কুলের বিভিন্ন ইভেন্টে এরা পার্টিসিপেট করতে পারে। তো আজকে আমাদের মেনলি ফোকাস ছিল যে পেখমের সুইমিং যে টিম সেখানে এনরোল করা নাম, কারণ পেখম যেহেতু অলরেডি সুইমিং সাথে নিযুক্ত, ডিস্ট্রিক্ট লেভেলে খেলছে, সেই জন্যই আমাদের ইচ্ছেই ছিল যে স্কুলেরও যে স্পোর্টস টিম রয়েছে সুইমিংয়ে, সেখানে ওর নামটা এনরোল করা হোক। তো সেই কাজটা আমাদের হয়ে গেছে, ওরা খুব শিগগিরই পেখমের সাথে যোগাযোগ করবে। তো আজকে আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম। তো চলুন নতুন ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকে আসি, নতুন ব্লগে আবার দেখা হবে, আবার আসবো ফিরে, বাই।